বিচার এবং সংস্কারকে নির্বাচনের মুখোমুখি করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে এখন আর আসলে আমরা বিশেষ করে তার সরকারকে দীর্ঘায়িত করার পক্ষে আমরা থাকতে পারছি না। যে বিচার এইটা রাতারাতি সম্পন্ন হয়ে যাবে না, এইটা অন্তত সম্পন্ন হতে 5 থেকে 7 বছর লাগবে। এই কেস সমাপ্ত হওয়ার মিনিমাম আরও বেশি সময় লাগতে পারে। বিচার এবং সংস্কারকে নির্বাচনের মুখোমুখি করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। সত্যিকার অর্থে কিছু দল নির্বাচন পেছাতে চাচ্ছে শুধুমাত্র তাদের দলকে সুসংগঠিত করার জন্য, দলীয় লোকজনকে বিভিন্ন ক্ষেত্রে বসানোর জন্য, সেট করানোর জন্য। কাজে এই কারো ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থের জন্য আমরা দেশ এবং জাতিকে একটা সংকটের দিকে তো ঠেলে দিতে পারি না। আর কিছু দলও নয়, যেটা আমরা গতকালকের মিটিংও বলেছি, মোটামুটি তাও তাদের টাইমলাইনও কাছাকাছি। তো জামাতের মতো দলও কিন্তু ওই মে জুনের কথা রেফারেন্স করে যেটা বলেছে নির্বাচন সম্ভব নয়, সেই ক্ষেত্রে ওই ফেব্রুয়ারিকেই কিন্তু বুঝায়। সেক্ষেত্রে বলা চলে এই তাও 2-3টা দল ব্যতীত সব দলই এখন এই দ্রুত সময়ের মধ্যে বিশেষ করে ডিসেম্বর কেন্দ্রিক নির্বাচনের লাইনই আছে। আমাদের পরিষ্কার কথা, আজকের এই সমাবেশ থেকে আমরা এই গতকালকে মিটিং হয়েছে, আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা হচ্ছে। প্রধান উপদেষ্টা যেটা আমাদেরকে 6 মাসেও নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে জানান নাই, আমরা ঈদের আগে প্রধান উপদেষ্টার কাছ থেকে নির্বাচনের অন্তত একটা সুনির্দিষ্ট মাসের তারিখ আমরা জানতে চাই। আর সংস্কারের প্রশ্নে ইতিমধ্যে এটা ঠিক যে বিএনপির বাইরেও আমরা 31টি রাজনৈতিক দল, গণতন্ত্র মঞ্চের মান্না ভাই সহ শীর্ষ নেতৃবৃন্দ আছেন, 12 দল, সমমনা জোট, ইসলামিক দল, অনেকগুলো দল মিলে আমরা এই নির্বাচনের আগেও একটা সংস্কার কর্মসূচি দিয়েছিলাম। যদিও আমরা মনে করি এই অভ্যুত্থান সেটার মাত্রাকে অতিক্রম করে গেছে। এখন একটা ব্যাপক মাত্রার সংস্কারের যে চাহিদা তৈরি হয়েছে সেটার দিকে আমাদের মনোযোগ দেওয়া দরকার, সেটার সাথে থাকা দরকার। আমরা সব দলই কিন্তু আছি, সংস্কারের বিপক্ষে কেউ বলছে না। এমনকি আমরা এটাও বলছি যে সব দল ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন। আপনারা আম্পায়ারের জায়গা থেকে, রেফারির জায়গা থেকে কিছু সিদ্ধান্ত আপনারা নেন, সেটাতে আমরা সমর্থন করব। এখন বাস্তবায়ন করুক, আমরা তো সেটাই চাই। একজন মহাচ্ছন্ন ব্যক্তি ডক্টর ইউনূস, ওনাকে যখন হেনস্থা করা হয় আমরা তার প্রতিবাদ করেছি, মশাল মিছিল করেছি, কারণ তিনি একজন সম্মানিত নাগরিক। তার প্রতি সম্মানে কিন্তু আমাদের বিন্দুমাত্র কমতি নেই। রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে এখন আর আসলে আমরা বিশেষ করে তার সরকারকে দীর্ঘায়িত করার পক্ষে আমরা থাকতে পারছি না। সেই ক্ষেত্রে আমরা মনে করি এই যে বাজেট দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন, এখন বাজেট নিয়ে কী বলবো, এই রাজনৈতিক সরকার তারা তো ওইভাবে তাদের যে দুর্বল অবস্থা, তাদের যে ভঙ্গুর অর্থনীতি, তারা চাইলেও ভালো বাজেট দিতে পারবে না। তবে সবচেয়ে আমি মনে করি যে এই সরকারের কমিটমেন্টের বিপরীত, যে আমরা বারবার যেটা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছি, সেই দুর্নীতিকে এই বাজেটেও বরাবরের মতো পৃষ্ঠপোষকতা করা হচ্ছে কালো টাকা সাদা করার মাধ্যমে। এই যে একটা বিপুল জনগোষ্ঠী তারা লড়াই সংগ্রাম করলো, এই তরুণদের ক্ষোভটা কোথা থেকে উদ্ধৃত হয়েছিল? কোটার থেকে। সরকারি চাকরিতে যে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা, সরকারি চাকরিতে সর্বসাকুল্যে পদ আছে 26 লাখ, এখন শূন্য পদ আছে প্রায় 5 লাখের মতো। বেকার তরুণ জনগোষ্ঠী আছে প্রায় 42 লক্ষ, শিক্ষিত বেকার 42 লক্ষ। সরকারি চাকরি 5 লাখ গেলেও তারও 35 লক্ষ 37 লক্ষ থাকবে। তো এই যে উচ্চশিক্ষিত তরুণ, তারপরে আরও যে আপনার 100 কোটি তরুণ রয়েছে যারা আইএলওর ভাষামতেই যে সপ্তাহে 1 ঘন্টাও কাজ করে না, যাদের বয়স 15 থেকে 29 বছরের, এই তরুণদের জন্য এই অভ্যুত্থান পরবর্তী তারুণ্যের বিপ্লব পরবর্তী সরকারের বাজেটে সেরকম কোনো দিক নির্দেশনা, কর্মসংস্থান সৃষ্টি, লালাভাই যেটা বলেছেন শিল্পায়ন, কিংবা আমাদের এই সরকারের আরেকটা বিষয় দেখেন, সবচেয়ে বাংলাদেশের অস্তিত্বের জায়গা এগ্রিকালচার বেস কান্ট্রি, কৃষি উপদেষ্টার দায়িত্ব দিয়েছেন হোম মিনিস্টারকে। এই রকমের একটা পরিস্থিতিতে হোম সামলানোই তো তার জন্য কঠিন, তারে দিয়ে রাখছেন আবার কৃষি দায়িত্ব। কোনো ফাংশনাবল ওইভাবে কিছু দেখছি না। আরও মিনিস্ট্রি হচ্ছে হেলথ মিনিস্ট্রির কথা গতকালকে প্রধান উপদেষ্টার সামনে বলেছিলাম। এই 8-10 দিন আগেও থাইল্যান্ড গিয়েছে চিকিৎসার জন্য। এই আহত ছেলে মেয়েরা এই 9 মাস পরে তারা সুচিকিৎসার জন্য আপনার থাইল্যান্ড যাওয়ার সুযোগ পেয়েছে। 9 মাসে যে তার সর্বনাশটা হয়েছে সেটা পুষাবেন কি দিয়ে? তো এই যে আমাদের কয়েকজন ছাত্র উপদেষ্টার কথা বলা হয়েছে ইতিমধ্যেই পত্রপত্রিকায়, এইটা বললে আমরা লজ্জিত হই, কারণ আমরা একসাথে সমসাময়িক সময় রাজনীতি করেছিলাম। শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, তার পিয়নের 400 কোটি টাকার দুর্নীতির গল্প আপনারা জানেন। আর আমাদের একজন
ছাত্র উপদেষ্টার পিয়ন 311 কোটি টাকার দুর্নীতির খবর গণমাধ্যমে এসেছে, দুদকের নজরে এসেছে। এই শেখ হাসিনা যেভাবে ব্যাংক লুট করেছে, শেখ হাসিনার লোকেরা যেভাবে বিভিন্ন প্রকল্পের নামে আপনারা বরগুনায় দেখেছেন, প্রকল্প না করেই টাকা উঠিয়ে নিয়েছেন। তার নামও মহারাজ, কাজও করেছেন মহারাজের মতো, এমপি ছিলেন আওয়ামী লীগের। তো আজকে নগদের মতো একটা প্রতিষ্ঠান থেকে আমরা দেখলাম 150 কোটি টাকা গায়েবের কতগুলো সংবাদ পত্রপত্রিকা আসলো, এবং মিডিয়া আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে কন্ট্রোল ছিল, এখনো মিডিয়া অনেকখানি কন্ট্রোল। সেই নগদের নিউজ সব মিডিয়া আবার রিমুভ করে দিতে বাধ্য হচ্ছে, বা যারা নিউজ করছে তাদেরকে নানানভাবে হুমকি ধামকিও দেওয়া হচ্ছে। এমনকি মিডিয়াতে হুদাভাই বলেছেন, হুদাভাই আছেন, যে এসব যারা এই ফাউল কথাবার্তা বলে, যা পারে না সেটাও বলে, এদেশে সিনিয়র নেতৃবৃন্দ কেন টকশোতে জানো? হুদাভাই বলেছেন টকশোতে তো হাউসগুলোতে লিস্ট পাঠিয়ে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের আমলে আগে লিস্ট পাঠাতো যে আসিফ নজরুল, নুরুল কবির, ভিপি নূর, এরকম কিছু ব্যক্তি, তাদেরকে ডাকা যাবে না। আর এখন লিস্ট পাঠানো হচ্ছে অমুককে ডাকতে হবে। তাহলে এই গণ অভ্যুত্থান পরবর্তী মিডিয়ার স্বাধীনতাটা কোথায়? এরকম একটা ইন্টারিম গভর্নমেন্টের সময় যদি মিডিয়াকে টুটি চেপে ধরা হয়, নিয়ন্ত্রণ করতে চেষ্টা করা হয়, আওয়ামী লীগের শীর্ষ ব্যবসায়ী, লুটেরা, মাফিয়াদেরকে ডেকে নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, নতুন পার্টিকে ফান্ড করেন, না হলে আপনারা ফ্যাসিবাদের দোষর, মামলা দেওয়া হবে, গ্রেপ্তার করা হবে। কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে দেখেছেন? সবাই কিন্তু তলে তলে সমঝোতা করছে। তো এই জন্য আমরা বলছি যে সারা দেশের গণতান্ত্রিক মনস্ক মানুষ, রাজনৈতিক সংগঠন এই বিষয় নিয়ে তারা উৎকণ্ঠিত বা উদ্বিগ্ন। প্রথমেই আমরা বলতে চাই যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান ফ্যাসিস্ট হাসিনা রেজিমকে উচ্ছেদ করেছে, যেটা অদৃষ্টপূর্ব, পুরো সরকার এখান থেকে পালিয়ে গিয়েছে, তাদের দলের লোকরা পালিয়ে গিয়েছে, কিন্তু এতদ সত্ত্বেও বিদ্যমান যে ব্যবস্থা ফ্যাসিবাদের, এই ব্যবস্থার কিন্তু কোনো উৎখাত হয়নি। এখানে যে লুণ্ঠনের অর্থনীতি, লুণ্ঠনের রাজনীতি, দুর্নীতি, সেটা কিন্তু সম্পূর্ণভাবে এখানে বহাল রয়েছে। এখানে বিচারের বাণী যে নিভৃতে কাঁদে, বিচার ব্যবস্থা যে প্রশ্নবিদ্ধ হয়, এই প্রক্রিয়ার কিন্তু কোনো মৌলিক পরিবর্তন হয়নি। জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশ থেকে সাম্রাজ্যবাদী ভারতের নিয়ন্ত্রণ অনেকটাই মুক্ত করেছে, দিল্লির মসনদ কাঁপিয়ে দিয়েছে, কিন্তু ওয়াশিংটনের বাংলাদেশকে কেন্দ্র করে এই ভূ রাজনীতিতে তাদের ভূমিকা কোন পর্যায়ে উপস্থিত হয়েছে। সুতরাং এইরকম একটা পরিস্থিতিতে জনগণের হাতে ক্ষমতা আনার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। জনগণের মতামতের ভিত্তিতে, জনগণের সম্মতিতে সরকার গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা দেখছি নানা কারণেই অন্তর্বর্তীকালীন যে সরকার, তারা এই প্রশ্ন থেকে সরে যাচ্ছেন। তারা অনেক রকম কথাবার্তা বলছেন, এবং যা নিয়ে ইতিমধ্যেই এখানে পূর্ববর্তী বক্তারা অত্যন্ত সুনির্দিষ্টভাবেই প্রশ্ন উত্থাপন করেছেন। আমরা শুধু একটা কথা বলতে চাই, ক্ষমতা কিন্তু মসনাদে নেই। ক্ষমতা মসনাদে আপনি একটা এক্সারসাইজ করছেন ঠিকই, কিন্তু আসল ক্ষমতা কিন্তু জনগণের কাছে। সুতরাং জনগণ যদি ঘুরে দাঁড়ায়, তখন কিন্তু মসনাদ থাকবে না। সুতরাং জনগণের কথা শুনতে হবে। এই গণ অভ্যুত্থানের অন্যতম শরিক যে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো, সংগঠনগুলো, তাদের মতামত শুনতে হবে। প্রকৃত সংস্কার যদি করতে হয়, তাহলে বাংলাদেশে যে ভূমি ব্যবস্থা, বাংলাদেশের শিল্পের কি অবস্থা, এখানে আমার আগে আন্দালি পার্থ বলে গিয়েছেন যে কারখানাগুলো যেগুলো বন্ধ হয়ে গেছে, লুণ্ঠনজীবীরা যারা পালিয়ে গিয়েছে, এই কারখানাগুলো কেন সচল নেই? আমাদের অর্থনীতির কি অবস্থা? কোথায় যাচ্ছে দেশ? আমরা খালি কি ব্যবসায়ী করব, নাকি আমাদের কৃষি, আমরা নিজের পায়ে দাঁড়াবো, আমাদের শিল্প, আমাদের কর্মসংস্থান তৈরি হবে? আজকে যে গতকালকে যে বাজেট দিয়েছে, আমি পড়তে পারিনি, একটু দেখলাম, শিল্প খাতে বাংলাদেশে কোনো বাজেটই বরাদ্দ হয় না। আশ্চর্যের ব্যাপার। বাংলাদেশ কি সবসময় বড় নির্ভরশীল থাকবে, আমদানি করে চলবে, কিংবা বিদেশে রপ্তানিমুখী খালি শিল্প হবে? সুতরাং এই বিষয়গুলোকে আমাদেরকে দেখতে হবে। এখানে আমরা খুব সতর্ক যে বাংলাদেশে কিভাবে বৈদেশিক আধিপত্য হচ্ছে। আমরা ফখরুদ্দিন মুঈনুদ্দিনের সময় দেখেছিলাম যে রাজনৈতিক দলকে নিবন্ধন করার একটা সেখানে ধারা হয়েছিল। কেন রাজনৈতিক দলকে নিবন্ধন করতে হবে? কেন? রাজনীতি সংগঠন করা তো আমাদের অধিকার, সাংবিধানিকভাবে অধিকার, তাকে আবার নিবন্ধন করতে হবে কেন? আমলাতন্ত্রের কাছে যেতে হবে কেন? এখন দেখবেন যে এইরকম নানা রকম কায়দা কানুন
সেটা চলছে, সংস্কার কমিশনের নামেও চলছে, নানা রকম মত দেওয়া হচ্ছে। আসল যে প্রশ্ন, যে নির্বাচনের সংস্কার করে, নির্বাচনী ব্যবস্থার সংস্কার করে এখানে জনগণের হাতে ক্ষমতা দিতে হবে। আমরা কোনো লুটেরা ব্যবসায়ীদের, দুর্নীতিবাজ আমলাদের জাতীয় সংসদ দেখতে চাই না। আমরা জনগণের প্রতিনিধিত্বমূলক এখানে ব্যবস্থা দেখতে চাই। সেটা কিভাবে হবে সেটা নিশ্চয়ই আমাদের দেশে গণতান্ত্রিক মহল, রাজনৈতিক দলগুলো, সংগঠনগুলো আমাদের চিন্তা করতে হবে। আর জনগণের হাতে প্রকৃত ক্ষমতা যদি আনতে হয় তাহলে বিদ্যমান ব্যবস্থাকে উৎখাত করতে হবে। এই গণ অভ্যুত্থান কোনো বিদ্যমান ব্যবস্থাকে উৎখাত করে নাই, এটাকে একটা মেরামতের চেষ্টা চলছে। কিন্তু সেখানেও দেখা যাচ্ছে এই মেরামতের নামে সময় ক্ষেপণ হচ্ছে, জনগণের সম্মতি সেখানে নেওয়াকে পরোয়া করা হচ্ছে না। আমরা পরিষ্কার বলতে চাই যে ক্ষমতাটা কিন্তু জনগণের কাছে আছে, সুতরাং গদিতে বসে এটা কারো ভাবা উচিত হবে না যে যা খুশি তাই এখানে করা যাবে।